ওকে, আজকে আমরা আলোচনা করছি কেমব্রিজ 19 পেজ 22। এটার কেমব্রিজ 19 এর টেস্ট 1, প্রথম টেস্টের একটা প্যাসেজ। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপ আছে লোকেটিং ইনফরমেশন। এটা বেশ কনফিউজিং হয় স্টুডেন্টদের জন্য। তো আমরা এটা আজকে একটু সলভ করার চেষ্টা করছি, যে দেখি এটাকে কিভাবে হ্যান্ডেল করব। তো প্রথমে হেডলাইনটা পড়ে ফেলা হয়েছে। হেডলাইনটা কি বলেছে? পাইরেটস। কোন জায়গার পাইরেটস? এনশিয়েন্ট মেডিটেরেনিয়ান। মেডিটেরেনিয়ান জিনিসটা কি? কোন একটা জাতির নাম মেবি। না, আসলে মেডিটেরেনিয়ান জিনিসটাকে একটু পরে বুঝতেছি, কিন্তু এই প্রথম লাইনে একটা আইডিয়া দিয়েছে। ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলেনিয়া বিসিই, বিফোর কমন এরা, পাইরেটস সেইলড অ্যারাউন্ড দ্য মেডিটেরেনিয়ান। পাইরেট শব্দটার মানে জলদস্যু, তাই না? আর হ্যাঁ, সেইলড অ্যারাউন্ড বলতে কি বোঝাচ্ছে বলেন তো? সেল মানে হচ্ছে গিয়ে নৌপথে যেখানে ঘুরে চলা। বেড়ানো গুড হয়। গুড গুড, নৌপথে চলা। পাইরেটসরা হচ্ছে জলদস্যু। তারা হচ্ছে সেইলড অ্যারাউন্ড, মানে তারা হচ্ছে জাহাজ চালিয়ে বেড়াচ্ছিল অ্যারাউন্ড দ্য মেডিটেরেনিয়ান। তাহলে এবার আবার একটু চিন্তা করুন, তাহলে এটা মেডিটেরেনিয়ান জায়গার নাম। জিনিসটা কি? এটা একটা সমুদ্রের নাম, ভূমধ্য সাগর। হ্যাঁ। মেডিটেরেনিয়ান হচ্ছে ভূমধ্য সাগর আর কি। এই প্রাচীন ভূমধ্য সাগরের যে পাইরেটস জলদস্যুরা ছিল, তাদের নিয়ে আজকে আলোচনা। এবং তারা কি করেছিল? শিপস কে আক্রমণ করছিল, এবং তারা ওই অংশে যে মানুষজনগুলো খোঁজ, মানে যারা তাদেরকে খোঁজ করছিল তাদেরকে অ্যাভয়েড করতেছিল আর কি, কিভাবে। এই সমস্ত জিনিস নিয়ে আমাদের আজকের এই প্যাসেজটা কিছু প্যারাগ্রাফে ডিভাইড করা আছে, ABCDEFG। প্রথম আমরা দেখবো যেখানে কি কি ধরনের প্রশ্ন আছে। যখন আপনি প্যাসেজ সলভ করতে যাবেন, আগে খেয়াল করবেন কয় ধরনের প্রশ্ন আসলে এখানে আছে। এখানে প্রথমত 11 থেকে 19 পর্যন্ত আছে, এটা লোকেটিং ইনফরমেশন। এটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন। প্রথম কোশ্চেন টাইপটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন। এটা ইনস্ট্রাকশন থেকে আমরা বুঝতে পারছি যে ইনস্ট্রাকশন বলেছে ইউ মে ইউজ এনি লেটার। দিস রিডিং প্যাসেজ টু হ্যাজ 7 প্যারাগ্রাফস, উইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোইং ইনফরমেশন। এটাই হচ্ছে লোকেটিং ইনফরমেশনের বৈশিষ্ট্য। Write the correct letter A to G in boxes 14 to 19 on your answer sheet. You may use any letter more than once. আপনি একটা লেটারকে একাধিকবার লিখতে পারবেন। তো এই ধরনের কোশ্চেন টাইপ গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে এরা সিকোয়েন্স মেনটেন করে না। সিকোয়েন্স মেনটেন করে না মানে এদের কোনো ধারাবাহিকতা নাই আসলে। মানে এখানে 14 নম্বরের অ্যান্সারটা 19-এর অ্যান্সারের পরে থাকতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। ট্রু ফলস নট গিভেন, বেশ কিছু কোশ্চেন আছে যারা সিরিয়াল মেনটেন করে, কিন্তু এটা সেটা করবে না। তারপরে ডাজ নট কন্টেইন ল্যান্ডমার্ক। এখানে কোনো ল্যান্ডমার্ক বা ডিরেকশন থাকবে না। প্রশ্নের ভিতরে এমন কোনো শব্দ নাই যেটা ধরে আপনি আসলে খুঁজে বের করতে পারবেন যেটার অ্যান্সারটা কোথায় আছে। Okay? আর ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স বলা আছে, তার মানে হচ্ছে ওয়ান প্যারাগ্রাফ মে কন্টেইন মাল্টিপল ইনফরমেশন, মানে কোয়েশ্চেন। এখানে উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন বলেছে না, তার মানে কোশ্চেন গুলোই হচ্ছে ইনফরমেশন। তাহলে একটা প্যারাগ্রাফে একাধিক ইনফরমেশন থাকতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন টাইপটার বৈশিষ্ট্য। এবার আমরা দেখি আর কি কোশ্চেন টাইপ আছে। পরের কোশ্চেন টাইপ 20 থেকে 21, চুজ দা কারেক্ট লেটার
A and E. Choose two correct letters A and E. এই কোশ্চেন টাইপটার নাম জানা আছে? এটা কি ধরনের কোশ্চেন টাইপ? না স্যার, জানা নেই। মাল্টিপল চয়েসই তো, ওয়ান কাইন্ড অফ। এটা হচ্ছে মাল্টিপল চয়েস। এটা হচ্ছে মাল্টিপল চয়েস, কিন্তু এটা মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার, বাট এটা নিয়ম মাল্টিপল একই। অ্যান্সার। হ্যাঁ, নিয়ম একই। এখানে দুইটা সেট আছে, এটা হচ্ছে নিশ্চিত। দুটো সেট আছে। বিশ, একুশ, বাইশ, তেইশ সবগুলো কোশ্চেন টাইপেরই নাম হচ্ছে এরা মাল্টিপল চয়েস টু অ্যান্সার্স। টু অ্যান্সার্স। মাল্টিপল চয়েস টু অ্যান্সার বৈশিষ্ট্য কি? এরা কন্টেইন ল্যান্ডমার্ক। এদের ল্যান্ডমার্ক বা ডিরেকশন থাকবে। ফলোস সিকোয়েন্স। এরা সিকোয়েন্স ফলো করবে। মানে বিশ, একুশের অ্যান্সার যেখানে আছে প্যাসেজে, তারপরে বাইশ, তেইশের অ্যান্সার আছে। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দেখি আর কোনো কোশ্চেন টাইপ আছে কিনা। সাপোজ 22-23 যদি প্যারাগ্রাফ ইতে থাকে, তাহলে 23-24 থাকবে এফ এর বা এফ এ। এফ জি এর মধ্যে। এফ এ বা তারপরে আর কি। হ্যাঁ, এফ এ বা তারপরে। লাস্ট কোশ্চেন টাইপটা হচ্ছে সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশন contains landmark direction follows sequence, কিন্তু সামারি কমপ্লিশনের বৈশিষ্ট্য হচ্ছে one answer may get right। মানে সামারি কমপ্লিশনের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যদি ধরেন পাঁচটা প্রশ্ন থাকে, চারটা প্রশ্নই সিরিয়াল মেনটেন করবে, একটা আগে পরে হতে পারে, কিন্তু সেটাও খুব বড় কোনো প্রশ্ন হবে না। ধরুন পাশাপাশি দুটো প্রশ্ন আছে, গ্যাপ আছে, একটা আগে পরে হয়ে গেল, এটা খুব সামান্য একটা ব্যাপার আর কি, কিন্তু এটা বের করাটা অত কষ্ট হয় না। তাহলে আপনি তিন ধরনের প্রশ্ন মূলত দেখতে পাচ্ছেন। প্রথম, ওকে, আমরা যখন এই প্যাসেজটা আসতেছি আমরা দেখতে পাচ্ছি এখানে তিন ধরনের প্রশ্ন আছে প্যাসেজটায়। প্রথমটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন, যেটা সিরিয়াল মেনটেন করে না এবং সিকোয়েন্স ফলো করে না। দ্বিতীয়ত হচ্ছে মাল্টিপল চয়েস, যেগুলো সিরিয়াল মেনটেন করে, সিকোয়েন্স ফলো করে। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের সামারি কমপ্লিশন। না, এবার প্রশ্ন আছে যে এই ধরনের প্যাসেজকে আমরা কিভাবে সলভ করবো। হুম এখন ক্লাসে আমরা একটা কোশ্চেন টাইপ, মানে একটা অ্যাপ্রোচ ফলো করেছিলাম, সেটা হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। আচ্ছা, আহ, রিমি কি প্যারালাল অ্যাপ্রোচের ক্লাস পেয়েছিলেন? না স্যার, মেবি পাইনি। না, মানে আপনি এখনো ওই ওই ক্লাসে যাননি। তো প্যারালাল অ্যাপ্রোচ মানে হচ্ছে যে এই এই ধরনের যদি, মানে আপনার যদি যে আপনি প্রথমে প্যাসেজ সলভ করার সময় সবগুলো কোশ্চেন টাইপের দিকে তাকাবেন,
যদি আপনার কোশ্চেন টাইপগুলোর মধ্যে এমন কোনো কোশ্চেন থাকে যেটা সিরিয়াল মেনটেন করে না, অথবা আপনার যদি লিস্ট অফ হেডিংস এর প্যাসেজটা থাকে, মানে কোশ্চেন থাকে লিস্ট অফ হেডিংস, অথবা এমন কোনো কোশ্চেন যেটা সিরিয়াল মেনটেন করবে না, যেহেতু আপনি সবগুলো কোশ্চেন টাইপকে কভার করবেন, তো আপনি মোটামুটি সবগুলো কোশ্চেন টাইপ সম্পর্কে এই তথ্যটা জানবেন যে কোনগুলো সিরিয়াল মেনটেন করে কোনগুলো করে না। সো আপনি যখন প্যাসেজ সলভ করতে যাচ্ছেন, যদি দেখেন হয় লিস্ট অফ হেডিংস আছে অথবা এমন কোনো কোশ্চেন যেটা সিরিয়াল মেনটেন করে না, তখন আপনি মনে রাখবেন আপনাকে প্যারালাল অ্যাপ্রোচে প্যাসেজটা সলভের চেষ্টা করতে হবে। প্যারালাল অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনি তিনটে কোশ্চেন টাইপের ভিতরে বা যে কয়টা কোশ্চেন টাইপ আছে তার মধ্যে যে কোশ্চেন টাইপটা সবচেয়ে সোজা বা যেটা আপনি কনফিডেন্স সবচেয়ে বেশি সেটাকে আপনি দিয়ে স্টার্ট করবেন। আপনি যদি শিওর না থাকেন যে কোনটাতে আপনি কনফিডেন্ট বেশি, তাহলে সহজ হিসাব চিন্তা করবেন কোন কোশ্চেন টাইপটা সিরিয়াল মেনটেন করে, কোনটার অ্যান্সার সবচেয়ে সহজ আসবে বলে মনে করছেন। তো এই তিনটার মধ্যে সবচেয়ে সহজে আসার কথা হচ্ছে সামারি কমপ্লিশন টাইপের প্রশ্নটা, এবং তারপরে হচ্ছে মাল্টিপল চয়েস, এবং সবার শেষে হচ্ছে লোকেটিং ইনফরমেশন। সো আপনি শুরু করবেন সামারি কমপ্লিশন দিয়ে, আপনি খুঁজবেন সামারি কমপ্লিশনটা কোথায়। আপনি এটা ট্রাই করেছিলেন একবার, তো আমাকে একটু বলেন তো দেখি সামারি কমপ্লিশন অ্যান্সারটা কোথায় আছে। এনশিয়েন্ট রোম এন্ড পাইরেসি, কোন প্যাসেজে আছে এটার অ্যান্সারটা? আপনার কি মনে আছে কোথায় আছে? জি স্যার, এটা হচ্ছে এফ নাম্বার। আর হ্যাঁ, এফ নাম্বার। এফ নাম্বার প্যারাগ্রাফ আছে। সো আমরা এফ নাম্বার প্যারাগ্রাফে এখন যাব, এবং আমরা কোশ্চেনের সাথে ম্যাচ করে দেখবো এটার অ্যান্সারটা কি বলেছে। ওকে, সো আমরা প্রথমে প্যাসেজের কোশ্চেন গুলো পড়া শুরু করছি। এনশিয়েন্ট রোম অ্যান্ড পাইরেসি, দেন আমরা কি দেখতে পাচ্ছি? Piracy was an issue ancient Rome had to deal with, but it also brought some benefit for Rome. রোমের জন্য পাইরেসি বা জলদস্যুতা কিছু সুবিধাও এনেছিল। আশ্চর্য, কি ধরনের? For example, pirates supplied slaves that were important for Rome's industry. However, attacks on vessel transporting dash to Rome resulted in call for dash for pirates responsible. যখন রোমে ট্রান্সপোর্ট করা হচ্ছিল, যে ভেসেলগুলো দিয়ে কিছু একটা জিনিস ট্রান্সপোর্ট করা হচ্ছিল, সেটার উপর যখন পাইরেটসরা অ্যাটাক করলো, তখন পাইরেটসদের কে ড্যাশ করার একটা কল করা হলো যে না, ওদেরকে ড্যাশ করতে হবে। তো এই রিলেটেড কথা প্যাথেজি কি বলেছে চলেন দেখি। The rising power of ancient Rome required Roman Republic to deal with piracy in Mediterranean. এটা মোটামুটি আমাদের মিলল, they had to deal with. Okay. While piracy was a serious issue for the Republic, Rome profited greatly from its existence. Pirates' raids provided a steady source of slaves, essential for Rome's agriculture and mining industries. ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মিলে গেল। এখন পরের অংশ, বাট দিস অ্যারেঞ্জমেন্ট কুড ওয়ার্ক অনলি while the pirates left Roman interest alone. Pirates attacked on grain ships, which were essential to Roman citizens, led to angry voice in the Senate demanding punishment for the culprit. আমার মনে হয় এই জায়গা থেকে অ্যান্সার চলে এসেছে। প্রেমী, আপনার কি মনে হয়? জি স্যার, এই লাইনে আছে। ভ্যাসেলস এর সিনোনিম হচ্ছে শিপস, তাহলে এই শিপস গুলো কি ট্রান্সপোর্ট করছিল? গ্রেইনস, তাই না? পাইরেটস অ্যাটাক অন গ্রেইন শিপ, গ্রেইন শিপ। ডিমান্ডিং কথাটা হচ্ছে কলস এর সিনোনিম। ড্যাশ ফর দ্য কালপ্রিট, এখানে কালপ্রিট হচ্ছে পাইরেটসরা, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে পানিশমেন্ট। আমরা ওয়ার্ড চেঞ্জ করতে পারবো না, যেভাবে থাকবে সেভাবে আমাদের লিখতে হবে, পানিশমেন্ট ফর দ্য কালপ্রিট। Nevertheless, piracy continued, with some pirates demanding a dash for the return of Roman official they captured. যাই হোক, পাইরেসি চলতে থাকলো, উইথ কিছু পাইরেটস আবার ডিমান্ড করছিল এ ড্যাশ ফর দ্য রিটার্ন অফ দ্য রোমান অফিসিয়ালস দে ক্যাপচার। আচ্ছা, তারা যে রোমান অফিসিয়ালদেরকে ক্যাপচার করেছিল তাদের বিনিময়ে তারা কিছু একটা ডিমান্ড করছিল। ওকে ফাইন, দেখি। হুম হুম Rome, however, did nothing.
further encouraging piracy. By the first century BCE, emboldened pirates kidnapped prominent Roman dignitaries, মানে officials, asking for a large ransom to be paid. হ্যাঁ, their most famous hostess was none other than Julius Caesar. সিজারে ওরা ক্যাপচার করছিল, ক্যাপচারড ইন 75 বিসি। ঠিক আছে, তাহলে কি হলো ঘটনাটা? পাইরেসি ওরা করা শুরু করলো এবং ওরা হচ্ছে রোমান ইদেরকে, অফিসালসদেরকে কিডন্যাপ করে র্যানসম চাচ্ছিল। র্যানসম শব্দটা মানে জানাচ্ছেন? জি না স্যার, মানে র্যানসম জানা শব্দ, নাই, তো অ্যান্সার এটাই লিখেছিলাম। হ্যাঁ, র্যানসম মানে হচ্ছে মুক্তিপণ, মুক্তিপণ মানে টাকা। আর ওরা এমনকি জুলিয়াস সিজারকেও ক্যাপচার করছিল। ওকে, সো এভাবে আপনার হচ্ছে 24, 25, 26 এর অ্যান্সার চলে আসলো। আপনি শুরু করলেন সেক্ষেত্রে হচ্ছে মাল্টিপল চয়েসটা দিয়ে। আপনার অ্যান্সারটা আসলো সামারি কমপ্লিশনের এফ প্যারাগ্রাফ থেকে। এফ প্যারাগ্রাফে আপনি হচ্ছে প্রথমে এটা সলভ করলেন। তো 24 to 26 পড়তে গিয়ে আমাদেরকে প্যারাগ্রাফ এফ পড়তে হলো। প্যারাগ্রাফ এফ যেহেতু আমাদের পড়া হয়ে গেছে, এবার আমরা একটা জিনিসকে খেয়াল করব, প্যারালাল অ্যাপ্রোচ। এবার আমাদেরকে বলবে আমাদের চেক করা উচিত প্যারাগ্রাফ এফ এফ থেকে এই যে আগের যে দুটো কোশ্চেন টাইপ আছে, মানে মাল্টিপল চয়েস এবং লোকেটিং ইনফরমেশন, তাদের কোনো অ্যান্সার আছে কিনা প্যারাগ্রাফ এফ থেকে, এটাও আমাদের আসলে চেক করা উচিত। তো আমরা এবার প্যারাগ্রাফ এফ এ যে অংশটুকু পড়লাম আরেকবার আমরা একটু খেয়াল করি কি পড়েছি। এনশিয়েন্ট রোমে রোমান রিপাবলিকদেরকে পাইরেসি ডিল করতে হচ্ছিল, পাইরেসি সিরিয়াস ইস্যু ছিল, পাইরেসি স্লেভস দিচ্ছিল ওদেরকে, এটা রোমের এগ্রিকালচার মাইনিং এর জন্য ভালো ছিল। কিন্তু পাইরেটসরা আবার গ্রেন শিপে অ্যাটাক করলো, সবাই চাইলেও পানিশমেন্ট দেওয়ার জন্য, রোম হচ্ছে কোনো প্রকার পানিশমেন্ট দিল না। পরবর্তীতে পাইরেটসি বেড়ে গেল, রোমান ডিগনিটারিজদেরকে ওরা পাইরেট কিডন্যাপ করা শুরু করলো, র্যানজম চাওয়া শুরু করলো। সবচেয়ে বিখ্যাত ছিল জুলিয়াস সিজারকে ওরা ক্যাপচার কিডন্যাপ করেছিল। করেছিল। হুম, এখন এই প্যারাগ্রাফটার সাথে, এই প্যারাগ্রাফটার সাথে আমরা দেখব মাল্টিপল চয়েসের কোনোটার অ্যান্সার আসবে কিনা। মাল্টিপল চয়েস যেহেতু সিরিয়াল মেনটেন করে, আমরা প্রথমটাকে খেয়াল করতে পারি কি বলেছে এটা। Which two of the following statement does the writer make about inhabitant of the Mediterranean region in the ancient world? মেডিটেরিয়ানের ইনহেবিটেন্টদের নিয়ে আপনি কিছু এখনো পড়েন নাই, কারণ আপনি আসলে রোম নিয়ে পড়েছেন। দেখেন তো পরের প্রশ্নটা রোম নিয়ে আছে কিনা। Which two of the following statement does the writer make about piracy and ancient Greece? গ্রিস নিয়ে আপনি পড়েননি, আপনি পড়েছেন এনশিয়েন্ট রোম নিয়ে। সো রোম মাল্টিপল নিয়ে। চয়েসের দুটোর অ্যান্সার আপনার আসলে আসেনি। এবার আপনি চেক করবেন যে 14 থেকে 19-এর কোন অ্যান্সার আপনার এসেছে কিনা। আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আপনি এটা জাস্ট চেক করবেন আর কি। A reference to a denial in the involvement in piracy. এটা এটা কেমন জানি কাছাকাছি মিলছে বলে মনে হচ্ছে, এটাকে আবার আমরা চেক করব। Details of how a campaign of eradicate piracy was carried out. Eradicate piracy এটা আমরা চেক করব। A mention of circumstance in which state in the ancient world would make use of pirates. পাইরেটসদেরকে ব্যবহার করছিল কিভাবে। ওকে, এ রেফারেন্স টু হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস, না, টুডে এর কথা এখানে আমরা কিছুই পড়ি নাই।
তো টুডের ইনফরমেশনটা হবে না। 18, an explanation of how some people were encouraged not to return to piracy, না, not to return to কথা এখানে বলেন। A mention of the need for some sailing valleys to stay relatively close to land, আহ, এরকম কিছু নো। বলেনি। নাও 14, 15, 16 কোনোটা ম্যাচ করছে কিনা আমরা দেখি। 14, এ রেফারেন্স টু ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। না, ওরা আসলে পাইরেসিকে ইরাডিকেট করতে ইনভলভ হয় নাই, কিন্তু পাইরেসিতেই ইনভলভ হওয়ার ব্যাপারে কিছু আসলে বলেনি। তো 14কে আমরা বাদ দিতে পারি। ডিটেলস অফ এ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট, না, এখানে পাইরেসিকে ইরাডিকেট করার কোনো ক্যাম্পেইন আসলে ওরা করে নাই। A mention of the circumstance in which states in an ancient world would make use of the pirate, এটা কি হতে পারে? দেখেন তো 16 নম্বরটা, যে এই কথাটার সাথে এটা মিলছে কিনা। হ্যাঁ, প্রফিটের ফার্স্টে ট্রেডিং, পানিশমেন্ট দিলে হয়তো বা জিনিসটা কমে যেত, পানিশমেন্ট না দেওয়ার কারণে এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই গেছে আর বাড়ছে। সো হতে পারে। স্টেটস, এটা হবে না, তার কারণ হচ্ছে স্টেটস এর জন্য। স্টেটস মানে হচ্ছে মাল্টিপল, প্লুরাল। এখানে আপনি প্লুরাল কোন স্টেটস এর কথা আসলে শোনেননি, আপনি শুধু রোমের কথা শুধু পড়েছেন। রোমের কথা ছিল, হ্যাঁ। হুম, সেই জন্য 16 আমাদের আসলে অ্যান্সার হবে না। অর্থাৎ আমাদের কোনোটা মিললো না, যেটা কিনা হতে পারে। এটা কিন্তু আপনার সময় নষ্ট হয়নি, কারণ এফ থেকে আপনি অনেকগুলো অ্যান্সার পেয়ে গেছেন। সো আপনি এফ এর থেকে আপনার কয়েকটা অ্যান্সার চলে এসেছে, কিন্তু আপনি এফ থেকে কোনো লোকেটিং ইনফরমেশন ম্যাচ করতে পারলেন না। ডোন্ট ওয়ারি। নেক্সট কি করতে হবে? নেক্সট আপনি কিন্তু আহ, এই যে আবার আমরা এখানে ব্যাক করি, আমরা এই তিনটা কোশ্চেন আমাদের আছে, তিনটা কোশ্চেনের মধ্যে আমরা সামারি কমপ্লিশন ডান করে ফেললাম। নেক্সট হচ্ছে এই দুটো কোশ্চেন। এবার আপনি যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে যে আপনি লোকেটিং ইনফরমেশনকে সলভ করার এরপরেই চেষ্টা করেছিলেন মাল্টিপল চয়েসের বদলে, তাই না? এইটা করা যাবে না আসলে। এটা আপনি করবেন না। অন্য সব কোশ্চেনকে আগে ট্রাই করে সবার শেষে আপনাকে এটার দিকে যেতে হবে। এটা হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। অন্যান্য গুলো সলভ করার সময় আপনি জাস্ট খেয়াল করবেন এখান থেকে কোনোটা আসতেছে কিনা। লোকেটিং ইনফরমেশন সিকোয়েন্স মেনটেন করে না, এটার কোনো ল্যান্ডমার্ক নেই, এটাকে সরাসরি ট্রাই করা যাবে না। তো এবার নেক্সট আপনার অ্যাপ্রোচ হবে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করা। তো মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নগুলোর জন্য আপনাকে আবার কোনো প্যারাগ্রাফ পড়তে হবে, দুইটা প্যারাগ্রাফ, এবং ওই প্যারাগ্রাফ গুলো পড়ার সময় আপনি আবার চেক করবেন ওইখান থেকে এখানকার কোনো অ্যান্সার এসেছে কিনা। সো লেটস ট্রাই 20 and 21। 20, 20 এবং 21 কে এবার আমরা একটু ট্রাই করব। তো 20, 21 এ এই তো 20 and 21। প্রশ্নটা পড়ে আপনি একটু খেয়াল করবেন এটার অ্যান্সারটা কোথায় থাকতে পারে। Which following statements does the writer make about inhabitants of the Mediterranean region in the ancient world? ইনহ্যাবিটেন্টদের সম্পর্কে কোথায় বলেছে? নাও, এটা আপনাকে খুঁজে বের করতে একটু কষ্ট হতে পারে যে এটার অ্যান্সারটা কোথায় আছে। সেটার হেল্প নেওয়ার জন্য আপনি খেয়াল করবেন যে 22-23-এর প্রশ্নে আরো স্পষ্ট ল্যান্ডমার্ক আছে। সেটা বলছে পাইরেসি এবং এনশিয়েন্ট গ্রিস। তো আপনি যেখানে এনশিয়েন্ট গ্রিসের কথা বলা আছে, 22-23 অ্যান্সার আছে, তার উপরে যদি ট্রাই করেন আপনি সম্ভবত ইনহ্যাবিটেন্ট অফ মেডিটেরিয়ান রিজন কে পেয়ে যাবেন। তো শারমিন, এদিকে আপনি ট্রাই করেছিলেন? আপনি কি জানেন এগুলোর অ্যান্সার কোন জায়গায় আছে? নাহলে আমরা খুঁজে দেখতে পারি। স্যার ভুলে গেছি। শিওর না, কোনো সমস্যা নেই। তো আমরা চলেন দেখি এনশিয়েন্ট গ্রিসের কথা কোথায় বলেছে। গ্রিস, গ্রিস, রোম, 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 এই যে গ্রিক, গ্রিক, ই নাম্বার প্যারাগ্রাফে। হ্যাঁ, এনশিয়েন্ট গ্রিসের কথা বলেছে। তাহলে তার আগে কি ইনহ্যাবিটেন্টস দের কথা বলেছে? তাহলে ডি মেডিটেরিয়ান, নাম্বারে মেডিটেরিয়ান প্যারিস। হ্যাঁ, এখানে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এটা তো ইনহ্যাবিটেন্টস দের কথা মনে হচ্ছে না। এখানে হচ্ছে পাইরেটস দের, ফারাওদের কথা বলেছে, ইজিপ্টের স্যার বি নাম্বারে আছে। ইনহ্যাবিটেন্ট। বি নাম্বার প্যারাগ্রাফ ইনহাবিটেন্টস নিয়ে কথা বলেছে। এই যে পাইরেটস, হ্যাঁ, বিতে ইনহ্যাবিটেন্টস।
powerful civilization. Inhabitants of the Mediterranean. তো 6 নাম্বার লাইনে ইনহাবিটেন্স। এই যে ইনহ্যাবিটেন্টস, হ্যাঁ। তো চলুন তাহলে আমরা একটু এই জায়গাটা পড়ে দেখি এবার। যখন আপনি পড়ছেন আপনাকে অবশ্যই কোশ্চেনের দিকে খেয়াল রাখতে হবে যে আপনি কি আসলে খুঁজতেছেন। উইচ স্টেটমেন্ট ইন ইনহ্যাবিটেন্ট অফ দ্য পাইরেট রিজনস বলেছে, পাইরেটস রিজনের ইনহ্যাবিটেন্টদের সম্পর্কে কোন দুটো তথ্য আসলে সে বলেছে। চলেন আমরা এবার একটু ইনহ্যাবিটেন্টসদের সম্পর্কে পড়ে দেখি, পরে আমরা দেখি এখান থেকে কোনো তথ্য আমরা ম্যাচ করতে পারছি কিনা। So, although piracy in the Mediterranean is first recorded in ancient Egypt during the region of Pharaoh Amenhotep III, circa 1919 to 1390 to 1353 BCE, before Common Era, it is reasonable to assume it predated, মানে এরও আগে ছিল, Parfur civilization. This is partly due to the great importance the Mediterranean held at this time, and partly due to its geography. While the Mediterranean region is predominantly fertile, some parts are rugged and hilly, even mountainous. মানে মেডিটেরিয়ান রিজনটা যে সাধারণত ফার্টাইল, কিন্তু এর কিছু জায়গা আছে যেখানে কোনো প্রকার মানে চাষবাস ওইভাবে হয় না। In the ancient time, the inhabitants of these areas relied heavily on marine resources, including fish and salt. মেরিন মানে হচ্ছে সমুদ্রের রিসোর্সের উপর তারা রিলাই করতো, যেহেতু তারা চাষবাস করতে পারতো না। মোস্ট হ্যাড দেয়ার ওন বোটস, অধিকাংশরই তাদের নিজস্ব বোট ছিল। পোজেসড গুড সি ফারিং স্কিল, সি ফারিং মানে হচ্ছে সমুদ্র যাত্রার স্কিল তাদের ভালো ছিল। অ্যান্ড আনসারপাসড নলেজ অফ দ্য লোকাল কোস্টলাইন অ্যান্ড সেলিং রুটস, এবং তাদের অনেক নলেজ ছিল লোকাল কোস্টলাইন এবং সেলিং রুট গুলো সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল। Thus, it is not surprising that during that hardship, these men turns to piracy. তো যেহেতু ওদের সমুদ্র যাত্রার ভালো স্কিল ছিল, তারা রুট গুলো সম্পর্কে জানতো, তারা জানতো যে কোন কোস্ট লাইনে কি আছে। তো যখন তাদের হচ্ছে চাষবাস ছিল না এবং হার্ডশিপ মানে যে দারিদ্রতা যখন তাদেরকে হিট করলো, তখন তারা হচ্ছে পাইরেসি করা শুরু করে দিল। Geography itself further benefited the pirates with the numerous coves alongside the, আচ্ছা এই পর্যন্ত আমরা দেখলে দেখি এইটুকুর মধ্যে যতটুকু পড়েছি তার মধ্যে আমরা কোনো অ্যান্সার দিতে পারি কিনা, না পারলে আমরা আরেকটু হয়তো পড়বো। তো which two of the following statements inhabitant of the Mediterranean region in the ancient sea তারা বলেছিল, দেখি যতটুকু আমরা পড়ছি তার মধ্যে থেকে কোনোটা আমরা ম্যাচ করতে পারি কিনা বা কোনোটাকে বাদ দিতে পারি কিনা। দে অফেন ইউজ স্টোলেন ভেসেল টু ক্যারি আউট পাইরেটস অ্যাটাক, এরকম কিছু এখনো পড়ি নাই। এই নাম্বার ফলস, দে ম্যান কারণ হচ্ছে দে ম্যানেজ টু ওদের ওন এসকেপ ক্যাপচার প্যাসেজ। বাই, ও হ্যাঁ, দে ম্যানেজ টু এসকেপ ক্যাপচার বাই দ্য অথরিটি বিকজ দে নিউ দ্য এরিয়া সো ওয়েল। এইটা হইতে পারে, কিন্তু এটা এখন আমরা এইটুকু জানি যে তারা এই জায়গাটা খুব ভালো করে জানতো। এটা আমরা একটু চেক করবো যে এটা হইতে পারে কিনা। সি দে পেইড ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য রুট মার্চেন্ট শিপ উড টেক, ইনফরমেশনের জন্য পে করতো, ওর তো এমনিতেই জানতো আসলে। ডি দে ডিপেন্ডেড মোর অন দ্য সি ফর লাইভলিহুড দেন অন ফার্মিং, হ্যাঁ এটা আপনি যেটা বললেন সেটা ট্রু, এটা হচ্ছে একদম মিলে গেল। দে স্টোরড মেনি অফ দ্য গুডস টেকেন ইন দ্য পাইরেট ইন কোভস অ্যালং দ্য কোস্টলাইন, এটাও হইতে পারে। আমার মতে এ আর সি হবে না, কিন্তু বি আর ইর মধ্যে একটা হবে। তো আমরা আরেকটু পড়ে দেখি। তো সিফারিং স্কিল তারা হচ্ছে পাইরেসিতে ডিপেন্ড করলো। জিওগ্রাফি itself further benefited the pirates with the numerous scopes along the coast, providing places for them to hide their boats and strike undetected. সমুদ্রের পাশ দিয়ে অনেক ছোট ছোট গুহার মতো ছিল, ওগুলোতে তারা অ্যাটাক করতো। স্টোর মেনি অফ দ্য গুডস টেকেন দ্য পাইরেট অ্যাটাক ইন কোভস, হতে পারে। আমরা দেখি এটা কি বলেছে। স্টোর করেছে কি, হাইড দেয়ার বোটস, গুডস যেটা লুকিয়েছিল সেটা এখানে লুকাতো না, বোটস লুকাতো। গুডস লুকাতো কিনা এই লাইন পর্যন্ত সেটা এখনো পাইনি, আনডিটেক্টেড। Before the invasion of ocean-going caravels in the 15th century, ships could not easily cross long distance over open water. Thus, in the ancient world, most were restricted to few well-known navigating rules that followed the coastline. Caught in a trap, a slow merchant ship laden with goods had no other option but to surrender.
In addition, knowledge to the local area help the pirates to avoid retaliation once a state fleet arrive. এই লাইনটা থেকে অ্যান্সার চলে এসেছে আসলে। এটার সাথে বেশি মিলতেছে এই লাইনটা। বি নাম্বার। এই নাম্বারটা, যে তারা আসলে লোকাল এরিয়ার তাদের নলেজের জন্যই তারা হচ্ছে রিটালিয়েশন মানে হচ্ছে আক্রমণ বা ধরা পড়াটা এড়াতে পারতো, যখন স্টেট ফ্লিট মানে হচ্ছে সরকারি বা মিলিটারিরা যখন আসতো তখন তারা এটাকে এড়াতে পারতো। অ্যান্সার হচ্ছে বি আর ডি। ওকে, বি আর ডি থেকে অ্যান্সার এসেছে, কিন্তু বি প্যারাগ্রাফটা আমাদের অনেকখানি পড়তে হলো এবং আমরা দুটো প্রশ্নের অ্যান্সার পেয়েছি। না, বি প্যারাগ্রাফটা আরেকবার আপনি চোখ বুলাবেন, কারণ এবার আপনি আরেকবার একটা কাজ করবেন, সেটা হচ্ছে বি প্যারাগ্রাফের সাথে আপনি ম্যাচ করবেন যে লোকেটিং ইনফরমেশনের কোন অ্যান্সার এসেছে কিনা। কোনো অ্যান্সার মিলে গেছে। অলদো হ্যাঁ, অলদো পাইরেসি ইন দ্য মেডিটেরিয়ান ইজ ফার্স্ট রেকর্ডেড, আমরা দেখতে পাচ্ছি যেখানে ফারাওর সময় এটা হয়েছিল, বা আমরা দেখতে পাচ্ছি এটা কেন ওরা করতো, মানুষজন এই জায়গায় কেমন ছিল, তাদের গুড সিফারিং স্কিল ছিল, পরবর্তীতে যখন দরিদ্র হয়ে গেল তখন তারা হচ্ছে পাইরেসি শুরু করলো, তারা তাদের জিনিসপত্র কোথায় লুকাতো, তারপরে তারা শিপস গুলো আসলে ক্রস করতে পারতো না ইজিলি এই জায়গায়। তো স্লো একটা মার্চেন্ট শিপ যখন আসতো তখন তাদেরকে তারা আক্রমণ করলো, তাদের সারেন্ডার করা ছাড়া উপায় থাকতো না। এই জায়গার লোকাল এরিয়ার নলেজ গুলোও তাদেরকে আসলে হেল্প হেল্প করতো যখন স্টেট ফ্লিট যখন আসতো সেগুলোকে এড়াতে। তাহলে এইরকম আমরা একটা তথ্য পেলাম। এবার এই তথ্যের সাথে আমরা একটু ম্যাচ করব আমাদের লোকেটিং ইনফরমেশনের কোনো অ্যান্সার আছে কিনা। A reference to a denial of involvement in piracy, না, denial আমরা পড়িনি। Detail of how a campaign to eradicate piracy was carried out, এখানে বলেছে কিন্তু ডিটেল বর্ণনাটা দেয়নি। A mention of the circumstance in which states in the ancient world would make use of the pirates, না, ইউজ করেনি। A reference on how people today কথা বলেনি। An explanation of how some people were encouraged not to return to piracy, না, বলেনি। A mention of the need for many sailing vessels to stay relatively close to land, এই 19 নাম্বারটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে followed the coastline, they could not easily cross the distance over open water, restricted to few well known navigation route that followed the coastline. Followed the coastline মানে হচ্ছে কোস্টলাইনের কাছে আর কি, রিলেটিভলি ক্লোজ টু দ্য ল্যান্ড। সো 19-এর অ্যান্সার আমরা আসলে পেয়ে যাচ্ছি। 19-এর অ্যান্সার আপনি দেবেন হচ্ছে বি। বি। সো এটা হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। এবার আপনি যেটা করবেন, 20-21 তো শেষ হয়ে গেল, আপনি হচ্ছে তারপর 22-23-কে একইভাবে এবার আমরা ট্রাই করবো। চলুন দেখি 22-23-এর অ্যান্সারটা কিভাবে আসছে। তো তার আগে একটু আমরা চেক করে দেখি আমরা কি অ্যান্সার পেলাম। আমরা 21, 20 এবং 21-এর অ্যান্সার বের করেছি। এটা বের করতে গিয়ে আমাদের পড়তে হচ্ছে প্যারাগ্রাফ বি। আমাদের পড়তে হচ্ছে প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বি পড়ার পরে প্যারাগ্রাফ বি এর সাথে আমরা যখন হচ্ছে লোকেটিং ইনফরমেশন গুলোকে ম্যাচ করলাম, আমরা দেখতে পেলাম লোকেটিং ইনফরমেশনও আমাদের একটা ম্যাচ করে গেল।
ঠিক আছে। তো আমরা হচ্ছে প্যারাগ্রাফ বি পড়ছিলাম আমাদের 20 থেকে 21 সলভ করার জন্য। আমরা দেখতে পেলাম যে প্যারাগ্রাফ বি তে 19-এর অ্যান্সারটা আসলে আছে। তো আমাদের এভাবে অ্যান্সার একটা আসলো। এরপর আমরা পড়বো হচ্ছে 20-21 তো শেষ, 22-23। আমরা দেখবো 22-23-এর জন্য আমাদেরকে কোন প্যারাগ্রাফটা পড়তে হচ্ছে। গ্রিসের কথা কোথায় বলেছে? প্যারাগ্রাফ ই তে। Which of the two statement does the writer make about piracy and ancient Greece? চলুন এবার আমরা একটু পড়ে দেখি যে এখান থেকে আমাদের কোনো অ্যান্সার আসছে কিনা। Ancient Greeks' experience of piracy was different from that of Egyptian ruler. While Egypt's power was land-based, the ancient Greek relied on the Mediterranean in almost all aspects of life, from trade to warfare. Interestingly, in his book of Iliad and Odyssey, the ancient Greek writer Homer not only condoned but praised the lifestyle and action of pirates. The opinion remained unchanged in the following centuries. The ancient Greek historian Omuk, for instance, glorified pirates' daring attack on ships or even cities. For Greek, piracy was a part of everyday life. তার মানে গ্রিকরা পাইরেসি করতো আসলে। হুম। For Greek, the piracy was everyday life. Even high-ranking members of the state were not beyond engaging in such activity. According to the Greek orator Domestus in 355 BCE, Athenian ambassador make a detour from their official travel to capture a ship sailing from Egypt, taking the wealth found on board for themselves. মানে এথেনিয়ান এম্বাসেডর সে আসতেছিল অফিসিয়াল ট্রাভেলে, আসতে গিয়ে সে বললো যে ঠিক আছে একটু অফিসিয়াল ট্রাভেলটা একটু হোল্ড রাখি, ওদিক দিয়ে ইজিপশিয়ান একটা শিপ যাচ্ছে, ওদেরকে একটু আমরা ডাকাতি করে আসতেছি। মানে এই হচ্ছিল ওদের অবস্থা গ্রিকদের। তো the Greek liberal approach to piracy does not mean they always tolerated it, but attempts to curtail piracy was hampered by the large number of pirates operating in the Mediterranean. তো piracy রে ওরা আসলে ওইভাবে আটকাইতে পারে নাই। আম ওকে, পাইরেসি এবং এনশিয়েন্ট গ্রিসের মধ্যে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে একটু ডিফারেন্ট আসলে সম্পর্কটা ছিল। The state estimated that very few people were involved in piracy, না এটা সত্য না। Attitude towards piracy changed shortly after the Iliad and Odyssey were written, মনে হয় না, এটাও না, অ্যাটিটিউড তো চেঞ্জ হয় নাই। Important officials were known to occasionally take part in piracy. রিমি, এটা মিলে এইটা যাচ্ছে, রাইট? আমি, হ্যাঁ। এটা মিলে যাচ্ছে। Every citizen regarded pirate attack on cities as unacceptable, না ওরা তো আসলে এটা প্রেইজই করতো। ই থাকলে ই তাহলে অবশ্যই অ্যান্সার হবে। A favorable অবভিয়াসলি। view of piracy is evident in certain ancient Greek text. হ্যাঁ, টেক্সট মানে হচ্ছে লেখাগুলোর ভিতরে আর কি। সি এবং ই নিশ্চিতভাবে এই দুটা, এটা তুলনামূলক সোজা ছিল না, রাইট? হ্যাঁ। তো দুটো আমাদের প্রশ্ন অ্যান্সার চলে আসলো, এবং এরপরে আপনি এটার সাথে ম্যাচ করবেন হচ্ছে লোকেটিং ইনফরমেশনের লোকেটিভ কোনোটা আপনার ইনফরমেশন। এখানে হ্যাঁ যাচ্ছে কিনা। A reference to a denial of involvement in piracy, না এটা বোধহয় সত্য না, ডিনায়াল ওরা করে নাই আসলে।
ডিটেল অফ হাউ এ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট, না এটাও বলে। এই মেনশন অফ দ্য সার্কামস্টেন্স দেখবেন যে, হুম, দেখবেন যত আপনি এবার যত আগাচ্ছেন তত আপনার হচ্ছে সময় কম লাগছে এগুলোকে পড়তে, কারণ ইতিমধ্যে আপনি কয়েকবার পড়ে ফেলেছেন। পড়ে A ফেলেছি। mention of the circumstance would make use of the pirate. এটা হইতে পারে, এটাকে একটু দেখবো। 17 রেফারেন্স টু হাউ পিপল টুডে, না টুডের কথা বলেননি। নো। এক্সপ্লেনেশন নট টু রিটার্ন টু পাইরেসি, না। 16 হতে পারে কিনা একটু দেখি। মেনশন অফ দ্য সার্কামস্টেন্স ইন উইচ স্টেট ইন দ্য, তো আবারও একই কথা, স্টেটস, তাই না, এখানে প্লুরাল শুধু আছে, গ্রিকদের কথা বলেছে। এটা আমাদের বলছে না। ওকে, নো প্রবলেম, কিন্তু আপনার কিন্তু সময় নষ্ট হলো না আর কি, মানে টাইম কনজিউমিং যে ব্যাপারটা না, ওটা কিন্তু হলো না, এবং আপনি প্যাসেজ সম্পর্কে অনেকটা ভালো আইডিয়া পেয়ে গেলেন। সো এইটাই হচ্ছে আমাদের আসলে অ্যাপ্রোচ হবে। ওকে, আমরা মাল্টিপল চয়েসের অপশন গুলো শেষ করে ফেললাম। তোমার এফ আর ই থেকে কোনো অ্যান্সার নেই। বাকি বি থেকে অ্যান্সার পেয়েছি। বাকি প্যাসেজ গুলো পড়লে লোকেটিভ ইনফরমেশন ইজিলি বের করতে পারবো। ওকে, এর সাথে আমাদের ম্যাচ করেনি, কিন্তু এখন পর্যন্ত আপডেট হচ্ছে আমরা 1 2, এই যে কতগুলো প্রশ্নের অ্যান্সার আমরা পেয়েছি। আমরা এখানে পেয়েছি হচ্ছে 4টা প্রশ্নের অ্যান্সার, আমরা পেয়েছি 2টো, আমরা পেয়েছি একটা, 7, 8 9, 9টা প্রশ্নের অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেছি। আমাদের কাছে এখন বাকি আছে হচ্ছে এই এই কয়টা প্রশ্ন, কিন্তু আমাদের কাছে কিছুটা সময়ও আছে, এবং প্যাসেজ সম্পর্কে আমাদের আইডিয়াও এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। এইটা হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ, শারমিন, বুঝতে পেরেছেন? এবার জি আপনার স্যার। কাছে হচ্ছে লাস্ট, এখন আপনার আর কোনো কোশ্চেন টাইপ বাকি নাই, আপনার শুধু লোকেটিং ইনফরমেশনই বাকি আছে। সো এবার আপনি যে জিনিসটা করবেন, এইবার আপনি ওই যে প্রথমে যেই কাজটা করছিলেন সেটা এইবার করবেন। অর্থাৎ এখন যেহেতু আপনার কাছে আর কোনো কোশ্চেন টাইপই বাকি নাই, আপনি সিম্পলি হচ্ছে চলে আসবেন আম, কোথায়, এবং দেখবেন যে কোন প্যারাগ্রাফ গুলো ছোট, যে প্যারাগ্রাফ গুলো ছোট ওই ছোট প্যারাগ্রাফ গুলোকে এবার আপনি জাস্ট ট্রাই করার চেষ্টা করবেন, আর কিছু না। আমরা লাস্ট অ্যাপ্রোচটা একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের টাইম অবশ্য শেষ। আমি তারপর আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই লাস্ট অ্যাপ্রোচটা এবার আপনি আচ্ছা, কি এটাই করবেন। দরকার ছিল। আমার এখানে সময় প্রচুর কিল যায়, যার কারণে পাচ্ছি তো আমি সময় পাই না, পরে প্যানিক করে সবকিছু উলটপালট হয়ে যাচ্ছিল। শারমিন, আরেকটা মজার জিনিস বলি, এটা তো একটু কঠিন প্যাসেজই ছিল তাই না, রাইট, কঠিন প্যাসেজই ছিল। আপনি এইমাত্র আমার সাথে যে অ্যাপ্রোচে সলভ করলেন, এটা পসিবল হইতো কিনা আপনার পক্ষে, বলেন তো? আমি কি এমন কোনো প্রশ্নের অ্যান্সার দিয়েছি যেটা আপনার কাছে মনে হচ্ছে যে স্যার আপনি না বুঝাই দিলে এটা বুঝতামই না? এই যে ধরুন এখানের দুটো, এখানের একটা, এখানের দুটো, এখানের চারটা, এমন কোনো কোশ্চেন কি এখন পর্যন্ত আমি এই প্যাসেজে দেখেছি যেটা আপনি বুঝতেই পারতেন না আমি না বুঝাই দিলাম? স্যার এমন ছিল না, কিন্তু ওই যে প্রসেসটা না জানার কারণে না হার কিন্তু, দিতে। না কিন্তু, কিন্তু কথায় যান না, এই কথাটুকুতে শুধু থাকেন। না স্যার, হার এমন দিলাম। কোনো কোশ্চেন এখানে ছিল না, মানে যে কয়টা অ্যান্সার, যে 9টা অ্যান্সার আপনি দিয়েছেন, কোনোটাই ছিল না যেটা আপনি নিজেই পারতেন না। প্রসেসটা ফলো করার কারণে আপনার 9 কারেক্ট অ্যান্সার ইতিমধ্যে চলে এসেছে। এখন যতটুকু সময় বাকি আছে তার মধ্যে এই 1 2 3 4 5, 5টার মধ্যে কি আপনার একটা কারেক্ট অ্যান্সার হবে? কি মনে হয়, একটা কি হতে পারে? যদি একটা হয় হ্যাঁ, হবে, অবশ্যই হবে। তাহলে আপনার 10 হয়ে যাচ্ছে। 30-এর জন্য প্রতিটা প্যাসেজে আপনার দরকার হচ্ছে 10টা করে কারেক্ট অ্যান্সার হওয়া। আপনার কিন্তু সবগুলো কোশ্চেন সলভ করার দরকার নাই, আপনার দরকার 10 কারেক্ট করা। তিনটায় আপনি যদি 10 10 করে করতে পারেন আপনার 30 হয়ে যাচ্ছে। ইয়েস। গেট ইট? ইয়েস। এই জন্য এই অ্যাপ্রোচটা আপনাকে আসলে ভালো স্কোর দিবে। হুম, হয়তো আপনি সবগুলো কোশ্চেন সলভ করবেন না, কিন্তু আপনার তো দরকারও নাই। যেগুলো বেশি সময় নষ্ট করতো, যেগুলো আপনাকে কনফিউজড এবং ফ্রাস্ট্রেটেড করতো, এইগুলো হচ্ছে সেইগুলা, এবং এগুলো কিন্তু সব পিছন দিকে পড়ে যেতেছে আস্তে আস্তে, এগুলো পিছিয়ে যাচ্ছে। যেগুলো আপনি পারেন সেগুলো আপনি সলভ করে ফেলছেন। ক্লাসের ভিডিওটা আমি আপনাকে আবার দিব, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। লাস্ট এবার আমরা দেখছি যে আমাদের যে কয়টা কোশ্চেন বাকি আছে সেগুলো হচ্ছে এগুলো, এগুলোকে এবার আমরা কিভাবে সলভ করতে পারি। 14 থেকে 18 আমরা একটু অ্যানালাইসিস করব এখন পর্যন্ত আমরা কোন কোন প্যাসেজ কভার করেছি। আমরা বি কভার করেছি, ডি, না ডি কভার করিনি, ই, বি, ই, এফ, বিই এফ কভার করেছি। বাকি আছে হচ্ছে এ,
সি এবং হচ্ছে জি, এসিজি। এসিজি এর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা আপনি এখন পড়বেন। এখন হচ্ছে আপনি এই অ্যাপ্রোচে যাবেন, যে কয়টা প্যারাগ্রাফ আছে তার মধ্যে সবচেয়ে ছোটটা আপনি পড়বেন। কোনটা পড়বেন বলেন? এসি জি, এসি ডি তার সি জি। নাম্বারটা ছোট। সি নাম্বারটা ছোট। এবার আপনি সি নাম্বারটা পড়বেন। 'One should also add that if it was not unknown in the first and second millennial BCE for governments, plural, to resort to pirate service. Resort to pirate service মানে পাইরেটদের সার্ভিসটাকে ব্যবহার করা, স্পেশালি ডিউরিং ওয়ার টাইম, বিশেষ করে যুদ্ধের সময়, এমপ্লয়িং দেয়ার স্কিল অ্যান্ড নাম্বারস এগেনস্ট দেয়ার অপোনেন্টস। A pirate fleet would serve in the first wave of attack, preparing the way for the navy. Some of the regions were known for providing safe harbors to pirates, who in return boosted the local economy. আমার মনে হয় এটার অ্যান্সারটা আপনি বুঝতে পারছেন শারমিন, একটা অ্যান্সার মিলে গেছে এখানে। কারণ খেয়াল করে দেখেন এখানে গভর্নমেন্টস বলেছে, আর ওখানে স্টেটস লেখা ছিল। এখানে স্টেটস ছিল কই জানি। 16 নাম্বারে। 16, হ্যাঁ স্টেটস। 16-র সাথে সরাসরি আমাদের মিলে যাচ্ছে। ওকে, এবার বাকি থাকলো হচ্ছে, তাহলে আপনার কিন্তু 10 হয়ে গেছে, তাই না? এবার আপনার বাকি আছে এ ডি জি। কোনটা পড়বেন? এডিজি মোটামুটি কাছাকাছি সাইজের। এ ডি জি, এই নাম্বার। হ্যাঁ কাছাকাছি হলে এটাই পড়া উচিত। কাছাকাছি সাইজের হলে সিরিয়ালি পড়া উচিত। When one mentioned pirates, 16 এবং 19 চলে এসেছে, an image springs to most people mind of a crew of misfit daredevil adventurer in command of a tall sailing ship in the Caribbean Sea. কারণ আমরা ওই যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমা দেখেছি। Yet from the first to third millennial BCE, thousands of years before this, swashbucklers began spreading fear across the Caribbean. Pirates prowled the Mediterranean, raiding merchant ships, threatening vital trade routes. However, despite all efforts and the might of various ancient states, piracy could not be stopped. The situation remained unchanged for thousands of years. Only when the pirates directly threatened the interest of the ancient Rome did the Roman Republic organize a massive fleet to eliminate pirates. Under the command of the Roman General Pompey, Roman eradicate piracy, transforming the Mediterranean into Mare Nostrum, মানে হচ্ছে আওয়ার সি। এটাও এখান থেকে একটা অ্যান্সার আসতেছে। শারমিন, কোনটা অ্যান্সার আসতেছে বলতে বুঝতে পারলেন? এইটা হচ্ছে কি 15 নাম্বার। 15 নাম্বার কারেক্ট, ইরাডিকেট করেছে পাইরেসিকে, এবং এটাই হচ্ছে কারেক্ট আনসার। একটা ডিটেইল ওইখানে বর্ণনা দিয়েছে, কে এটার হেড ছিল, কিভাবে আগাইছে এবং সেটার রেজাল্ট কি এসেছে, সবই এখানে বলেছে। 15 অ্যান্সার অবশ্যই এ হবে। 15, সিরিয়াসলি দেখি এটা কি ই করেছে। উম, এই ক্যাম্পেইন ডিটেল কি এখানে বলেছে? একটা সেকেন্ড, ডিটেল কি এখানে বলেছে দেখি। Piracy, the situation remained unchanged thousands of years, only when the piracy directly threatened the interest of ancient massive fleet to eradicate. ডিটেলস বলেনি, ডিটেল শব্দটা এখানে ইম্পর্টেন্ট, সরি। আমি এইটাকে খেয়াল করেছিলাম যে হ্যাঁ একটা ক্যাম্পেইন করা হয়েছিল, কিন্তু ডিটেলসটা এখানে বলেনি, কারা কারা ছিল, কয়জন কি করেছিল, না ডিটেলস এখানে বলেনি। আরেকটা মিলতেছে, দেখেন তো শারমিন, ডিটেলস বলেনি কিন্তু আরেকটা মিলতেছে। রেফারেন্স হাউ টু পিপল টুডে বলেন নাই। এন এক্সপ্লেনেশন শুরুর হাউ দিকে একটু খেয়াল করুন, শুরুর দিকে খেয়াল করুন। আর রেফারেন্স টু টিনিয়াল ইনভলভমেন্ট অফ পার্সি। 14 নাম্বার
14 রেফারেন্স 14 টু নাম্বারই ডিনাই। হচ্ছে। না, আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে এই জায়গায়, মানে শুরু থেকে এসেছে এটার অ্যান্সারটা। When one mention pirates an image springs to most people's mind, এটা একটু কঠিন ছিল অবশ্য। স্প্রিংস কথাটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে বলেছে। এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে অধিকাংশ মানুষের মাথাতেই কি আসে, এই কথাটা আসে। তো এটা হচ্ছে এ রেফারেন্স টু হাউ পিপল টুডে Today কমনলি ভিউ common. পাইরেটস। যে যখন এই ইমেজটাই হচ্ছে ভিউ আর কি। আর তাদের মাথায় কি আসে, এই মিসফিট, ডেয়ার ডেভিল, অ্যাডভেঞ্চারাস, এটা হচ্ছে তারা কিভাবে দেখে আসলে আমাদের পাইরেটস গুলোকে। এটা একটু কঠিন ছিল, এটা যদি আপনার ভুলও হতো, এটা অস্বাভাবিক কিছু না। এটা ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। বাট আমি তো আপনাদের বলেছি, এক দুটো আমাদের তো ভুল হবেই, আমাদের টার্গেট যেহেতু 10 করলেই আমাদের 7 পাওয়া যাচ্ছে আসলে। সো এর অ্যান্সার আসলে 17, 16, আরো আমাদের বাকি আছে হচ্ছে 15, 14, আর হচ্ছে 15, 14 আর 18। আচ্ছা, 14, 15, 18। চলুন এবার আমরা আরেকটা দেখি। আমাদের এখন বাকি আছে ডি আর জি। ডি আর জির মধ্যে কোনটা ছোট? ডি, দুইটাই সেম সাইজের। ডি আর জি, ডি আর জি এর মধ্যে কোনটা পড়তে চাচ্ছেন? যে কোনো একটা বলুন, সেম সাইজের। স্যার করি। সিরিয়ালি আগানো উচিত, তাই না? তাহলে ডিটাই পড়ে। The first known record of the named group of Mediterranean pirates made during the rule of ancient Egyptian pharaoh Umuk was in the অমুক তমুক লেটার। প্রথম রেকর্ড ওরা করছিল হচ্ছে এই লেটারটার ভিতরে। Those were extracted of diplomatic correspondence between the pharaoh and his allies and covered many pressing issues including piracy। মানে ফারাওর সাথে তার এলাই, মানে তার সাপোর্টার, বন্ধু সুলভ দেশ বা কোনো কারোর সাথে যোগাযোগ হচ্ছিল, সেখানে হচ্ছে এই পাইরেসি টাইরেসি নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল। It seems that the pharaoh was troubled by two distinct pirate groups, the Luca and the Sharbans. তো ওই লেটারে দেখা যাচ্ছে যে ফারাও খুবই বিরক্ত ছিল বা ট্রাবল ছিল দুইটা পাইরেট গ্রুপ দ্বারা, যাদের নাম ছিল লাক্কা এবং শারবেন। Despite the Egyptian fleet's best effort, ইজিপশিয়ান শিপ অনেক চেষ্টা করা সত্ত্বেও এই পাইরেটসদেরকে তারা হচ্ছে পাইরেটসের সাবস্টেন্সিয়াল ডিসরাপশন করতেছিল তাদের কমার্সের ক্ষেত্রে। In the letter, the king of Alexia, modern Cyprus, Cyprus's king, rejected Akhenaton's claim of connection with the Lakka. আচ্ছা, তো ওই লেটারে সাইপ্রাসের যে রাজা ছিল, সে হচ্ছে বলছিল যে না, লাক্কাদের সাথে আহ, এক মানে ফারাওর যে বলতেছিল যে কানেকশন আছে, তোমার কোন একটা, তো কানেকশনটাকে সে হচ্ছে অস্বীকার করছিল। এবং ওই কিং অ্যাসিওর করছিল ফারাওর কিংটাকে, এখন নেটন হচ্ছে ফারাওর কিং আর কি, ইজিপশিয়ান কিং কে, সে প্রিপেয়ার ছিল পানিশ করতে এনি অফ হিজ সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে তার কোনো সিটিজেন আর কি, যদি পাইরেসিতে যুক্ত থাকে তাহলে সে তাকে শাস্তি দিবে। তাহলে একটা যোগাযোগের কথা আমরা আসলে পড়লাম। উম হ্যাঁ, এটার সাথে মিলে আছে। শামিন দেখেন তো। এটার সাথে স্যার মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে, বলেন তো কোনটা। 14 নাম্বারটা। 14 নাম্বারটা মিলে যাচ্ছে, কারেক্ট। 14 আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এখানে ও হচ্ছে অস্বীকার করেছে যে এটার সাথে তার কোনো কানেকশন নাই। 15 এবং 18 মিলছে না। এখন একটা মজার কাজ করব শারমিন, দেখেন, আপনার হচ্ছে প্যারাগ্রাফটা এই পর্যায়ে এসেছেন, ধরেন আপনার প্যাসেজ একদম শেষ পর্যায়ে আর কি। 14 অ্যান্সার পর্যন্ত আপনি দিয়ে ফেলেছেন, আপনার প্যাসেজ আর কোনটা বাকি আছে বলেন তো? প্যাসেজ বাকি আছে জি নাম্বার। আর কোনটা বাকি আছে, না শুধু জি? শুধু জি বাকি আছে। কোশ্চেন কয়টা বাকি আছে? কোয়েশ্চেন হচ্ছে দুইটা বাকি। আর ইন 15 এবং দেওয়া ছিল 18। অ্যান্সার হবে একটাতে, তাহলে এই দুইটাই জি হবে। তার দুইটাই হচ্ছে জি হবে। আমরা এটা না পড়েই অ্যান্সার দিয়ে দিতে পারবো। গেট ইট? এবার ইয়েস। বলেন, কেমন মনে হলো এই সলভিংটা?
তো এই এতটুকুই ধরতে পারতেছিলাম না। হুম হুম, ঠিক আছে, ওকে, তাহলে আমি ধরে আচ্ছা, নিয়েছিলাম যে লোকেটিভ অ্যান্সার এইটার জন্য যেহেতু সবগুলা ইনফরমেশন আমার মানে সবগুলা প্যাসেজ পড়তে হচ্ছে, পড়তে পড়তে আমি বাধ্য, তাহলে আগে ওই অ্যান্সার গুলা না করে আগে এইটা করলে হয়তো বা আমি তখন ওগুলা ল্যান্ডমার্ক খুঁজে পাবো, ওগুলো অ্যান্সার করতে সহজ হবে। কিন্তু এতটুকু না, করতে করতেই মাথা গরম, 20 মিনিট এখানেই শেষ। হ্যাঁ, এটা শুরু সবসময় এরকমই হবে। তো আপনাকে আসলে সলভ করার চেষ্টাটা করতে হবে এভাবে, যখন আপনি প্যাসেজ সলভ করতে যাচ্ছেন আপনি খেয়াল করবেন কি কি টাইপের প্রশ্ন আছে, এবং লোকেটিং ইনফরমেশনকে কখনো আপনি আগে ট্রাই করবেন না। তো যেগুলো সবচেয়ে সোজা সেগুলোকে একটা ক্যার দিয়ে আপনি শুরু করবেন। ওটা পড়তে গিয়ে আপনাকে একটা প্যারাগ্রাফ পড়তে হবে, আপনি চেক করে দেখবেন ওই প্যারাগ্রাফ থেকে লোকেটিং ইনফরমেশন কোনো অ্যান্সার আছে কিনা। নাহলে পরের কোশ্চেন গুলো পড়বেন এবং চেক করবেন ওখান থেকে কোনো অ্যান্সার আসছে কিনা। দেন সব শেষে আপনি এবার ট্রাই করবেন ছোট প্যারাগ্রাফ গুলো যেগুলো বাকি আছে সেগুলো একটু পড়ে সেগুলোর সাথে কোনটা ম্যাচ করে কিনা। আজকে আমরা যে জিনিসটা করলাম, ছোটগুলোকে শেষ করতে করতে এক পর্যায়ে এসে আমরা দেখলাম যে আমাদের আর একটা প্যারাগ্রাফ বাকি আছে আর দুইটা কোশ্চেন বাকি আছে। তো এই অ্যাপ্রোচটা যেটা আমি আপনাদেরকে দেখালাম সেটাতে সিগনিফিকেন্টলি আপনার মানে সময় আসলে কম লাগবে। কারণ এক পর্যায়ে এরকম হলো যে আপনি আসলে দুইটা কোশ্চেনের অ্যান্সার বের করার জন্য আপনাকে কোনো কিছু পড়তেও হয় নাই। ওকে, তো এটা ইয়েস। ছিল আমাদের আসলে কোশ্চেন সলভের অ্যাপ্রোচ। আপনি এই টাইপের আরো কিছু কোশ্চেন আজকে ট্রাই করে আমাকে একটু জানাবেন যে আপনার কেমন মনে হচ্ছে। ঠিক আছে, ওকে। আর আপনার রাইটিং এর অ্যাসেসমেন্টটা আমি বিকেলের দিকে আবার আপনাকে দিয়ে দেবো। আপনি এখন একটু রিডিংটাকে প্র্যাকটিস করে দেখুন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে।